বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ভাষা আন্দোলন সহ সমস্ত আন্দোলন সংগ্রামে যে জেলা অনন্য অবদান রাখছেন, সেই জেলার আইনজীবীরা বিদগ্ধজন, তাদের সামনে কথা বলতে যাওয়া এক ধরনের ধৃষ্টতা। সম্মানিত সভাপতি, উপস্থিত বারের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সফর সঙ্গী সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এই নোয়াখালীর কৃতি সন্তানরা ছিলেন রাজনৈতিকভাবে আমরা যারা ভিন্ন ধারার রাজনৈতিক কালচারে বড় হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, সেই স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন নোয়াখালীর কৃতি সন্তান সিরাজুল আলম খান। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বৃহত্তর নোয়াখালী থেকে 3 জন সাবেক প্রধান বিচারপতি হয়েছেন। বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, বিচারপতি MM রুহুল আমিন এবং বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের কৃতি সন্তান। এই নোয়াখালীর কৃতি সন্তানদের মধ্যে রয়েছে ভাষা সৈনিক আব্দুস সালাম, যাকে আমরা বলি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত। এই নোয়াখালীর কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন জহির, রায়হান, শহীদুল্লাহ, কায়সাররা। এই নোয়াখালীর কৃতি সন্তানদের মধ্যে রয়েছেন অন্যতম বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। সেই পুণ্যভূমিতে এসে যখন আমার কথা বলতে হয়, কথা শুনতে হয়, আমাকে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিতে হয়। আমার সময়টা আসলে খুবই সংক্ষিপ্ত। আমি যাত্রা পথে আছি, 12টার মধ্যে বের হতে চেয়েছিলাম। তারপরেও আপনাদের সামনে যখন এসেছি, কয়েকটি কথা না বললেই নয়। মত বিনিময় যেহেতু করার জন্য বলেছেন, সেই মত বিনিময়ের শুরুতেই কিছু দাবি দেওয়ার বিষয়ে বলি। এখানে 8 শতক জমি আছে আপনাদের, পূর্ত মন্ত্রণালয়ে অব্যবহৃত জমি। মাহবুবউদ্দিন খোকন সাহেব বলে গেছেন। আমি সর্বান্তকরণ চেষ্টা করব বার যাতে এটা ব্যবহারের অনুমতি পাই। আপনাদের এই ভবনের উপরে মৌখিক নির্দেশে কাজ বন্ধ রাখার যে নির্দেশনা ছিল 17 বছর আগে, বারের সভাপতি মহোদয়, আপনি যদি একটু এর ব্যাকগ্রাউন্ডটা বলে আমাকে লিখিতভাবে একটু দেন, আমি চেষ্টা করব এটাকে ক্লিয়ার করার জন্য। আমি ইতিমধ্যে বারের সভাপতি মহোদয়কে বলেছি, বারের লাইব্রেরিতে মনে হয় বই সংকট আছে। আমি টপ প্রায়োরিটি দিয়ে আইন মন্ত্রণালয় থেকে আপনাদের বারের লাইব্রেরিতে কিছু বই আসে, যাতে একটা অনুদান আসে, সেই ব্যবস্থা করার চেষ্টা করব। এই নোয়াখালীর অন্যতম কৃতি সন্তান ছিলেন। তার সমস্ত পরিচয়ের বাইরে একটি পরিচয় ছিল, তিনি প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ। মওদুদ সাহেবের সম্পর্কে অনেকের অনেক রকম রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু মওদুদ সাহেব বাংলাদেশের আইন অঙ্গনে যে অবদান রেখে গেছেন, একজন আইনজীবী হিসাবে আইন পেশাকে যে সুমহান মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। একজন আইনজীবী হলে আপনার ঘরে যদি একটি সন্তান হয়, একটা সন্তান জন্ম নেয়, একজন যদি আপনার ঘরে নাতি জন্ম নেয়, তাহলে আপনার স্বপ্ন থাকে ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো যেন একজন আইনজীবী হয়। সেই মওদুদ আহমেদ বাংলাদেশের গর্ব ছিলেন। উনি আপনাদের সন্তান। আমরা তার কাছ থেকে শিখেছি কিভাবে আইন পেশাকে কতটা উচ্চতায় নেওয়া যায়। মওদুদ আহমেদের ডাইরেক্ট জুনিয়র ছিলেন আমাদের ব্যারিস্টার এখানে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। ওনার শেষ দিন পর্যন্ত তার সাথে কাজ করেছেন। নোয়াখালী বারে আপনারা যারা আইন পেশায় আছেন, আপনাদের সবার প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত বিচার বিভাগ হোক। আপনাদের সবার প্রত্যাশা যোগ্যতা সম্পন্ন বিচারক আসুক। আপনাদের সবার প্রত্যাশা সৎ নির্ভীক বিচারক আসুক।
আপনাদের সবার প্রত্যাশা বিচার বিভাগকে বাংলাদেশের অনন্য উচ্চতায় আমরা যাতে নিয়ে যেতে পারি। জুলাই বিপ্লবে আবু সাইদ, মুগ্ধ, আনাস সহ অগণিত অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যে সংগ্রাম করেছি সেটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, মানুষ খুনের বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে। আমরা সেই প্রত্যয় নিয়ে যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন থেকে দুর্নীতির বিরুদ্ধে আমরা সর্বোচ্চ অবস্থান নিয়েছি। আর তার অংশ হিসাবে সুপ্রিম জুডিশিয়ারিতে এ পর্যন্ত 2 বার নিয়োগ হয়েছে, প্রথমবার 23 জন, এইবার 25 জন। আপনারা লক্ষ্য করবেন এই নিয়োগ নিয়ে কোনো ব্যক্তিগত জাজের বিরুদ্ধে এখন পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ আসেনি। তাদের আইন পেশাতে এবং বিচার বিভাগেও তাদের ব্যাকগ্রাউন্ড যেটা বলে, তারা দুর্নীতির প্রশ্নে মান উত্তীর্ণ, যোগ্যতার প্রশ্নে তারা কাল উত্তীর্ণ। এরকম একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা গেছি। প্রথমবারের মতো সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য আইন হয়েছে। এটা শহীদের রক্তের অবদান। আমরা সেটাকে সম্মান জানিয়ে আমরা বলেছি যাদের বিরুদ্ধে ন্যূনতম দুর্নীতির কোনো অভিযোগ আছে, যে সমস্ত লয়ার বা বিচারক, প্রথমে স্ক্রিনিংয়ে আমরা তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। যারা 3য় বিভাগ আছে, লেখাপড়ায় ভালো না, তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমরা তাদেরকে বিবেচনায় আনার সুযোগ রাখি নাই। আমরা কাল উত্তীর্ণ, মান উত্তীর্ণ মানদণ্ডে যাতে জাতির কাছে একটি গ্রহণযোগ্য বিচার বিভাগ আসে, আমরা সেই প্রচেষ্টায় সর্বদা সচেষ্ট আছে। বন্ধুরা, আমরা আরেকটি জিনিস বার কাউন্সিল থেকে করেছি। আপনারা দেখেছেন বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি এখন অনেক কঠিন হয়েছে। প্রায় 3 বছর পরীক্ষা হয়নি। আমরা 1 বছর দায়িত্ব নিয়ে আমরা এন্ট্রি লেভেল এমসিকিউ 1 বছরে 2টা এমসিকিউ আমরা করার উদ্যোগ গ্রহণ করেছি। একটা হয়ে গেছে, আর একটা নভেম্বরের 29 তারিখে। পরীক্ষার আগে একটি রিউমার বের হয়, প্রশ্ন বিক্রি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। আমরা এই ধরনের রিউমার ধরে গত পরীক্ষার আগগুলো 2-3টা পরীক্ষা, হাইকোর্টে পরীক্ষা হয়েছে, পরীক্ষার আগে আমরা গ্রেপ্তার অভিযান চালিয়েছি প্রথমবারের মতো। যে সমস্ত জায়গা থেকে রিউমার আসতো কিংবা কেউ প্রশ্নপত্র নিজেরা তৈরি করে একটা বিক্রি করার প্রক্রিয়ায় ছিলেন, তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনে সোপর্দ করেছি। পরীক্ষার হল থেকে নকল করার অভিযোগে শুধুমাত্র আমরা বহিষ্কার করিনি, সাথে সাথে আমরা পুলিশে হ্যান্ডওভার করেছি। আমরা এই পেশাকে এমন একটি সুমহান মর্যাদায় নিতে চাই যাতে করে সমস্ত রকম দুর্নীতি এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা যায়। ইতিমধ্যে আমরা পরীক্ষা পদ্ধতিকে রেগুলারাইজেশনের জায়গায় নিয়ে গেছি। গতবার এমসিকিউ পরীক্ষা দিয়েছেন 41,000, পাশ করেছেন এমসিকিউতে 13,000। হয়তো রিটেনে তার থেকেও 50-60% ঝরে যাবে, তার থেকে হয়তো ভাইভাতে আরো ঝরে যাবে। আগে যেমন আপনারা একটা ল কলেজ বা 2টা ল কলেজ থেকে সারা বাংলাদেশে পাশ করতেন, এখন ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। আমরা বার কাউন্সিলে নতুন করে যারা তার ডিপার্টমেন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ল কোর্স চালু করতে চাচ্ছে, আমরা অনুমোদন আপাতত বন্ধ রেখেছি। আমরা কোয়ালিটি আইনজীবী চাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পরীক্ষা পদ্ধতি এখনো দূষিত আছে। পরীক্ষা পদ্ধতি এখনো আমরা ভালো করতে পারি নাই, যে কারণে
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কিংবা বিদেশে থেকে ব্যারিস্টারি করে এসে অনেকেই ভাইবা বোর্ড পর্যন্ত যেতে পারছেন না, আগে ঝরে যাচ্ছেন। তার এগেনস্টে এবার ভাইবা বোর্ডে আমার খুব ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, ক্লার্কদের মধ্য থেকে কিংবা বেসরকারি যারা সার্টিফিকেট বিক্রি করা বলা হচ্ছে তাদের থেকে ভাইবা বোর্ডে বেশি পাশ করে এসেছেন। আমরা নিরপেক্ষতা বজায় রাখতে গেছি বলে এরকম জায়গায় আসছে। এনরোলমেন্ট কমিটির সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি, পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু বিবেচনা করা দরকার, যাতে করে পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বিদেশে পড়ালেখা করে ব্যারিস্টারি করে এসছেন এরা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন স্বচ্ছতার সাথে। নোট বই পড়ে মুখস্থ করে এসে আপনার প্রতিনিয়ত যেভাবে পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন সেই জায়গাটা আমরা বন্ধ করতে চাচ্ছি। আমরা আমি বার কাউন্সিলে দায়িত্ব পাওয়ার পরে চেয়ারম্যান হিসাবে আমাকে একজন আর্মির ব্রিগেডিয়ার সাহেব ফোন দিলেন। ওনার বাবা আইনজীবী ছিলেন, বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে 2 বছর বার কাউন্সিলের পিছনে ঘুরতে হয়েছে, তার বাবার বেনিভোলেন্ট ফান্ডের 10 লক্ষ টাকা সে পাচ্ছেন না। আমি তখন চট্টগ্রামে আমার এক আত্মীয়র বাসায় লাঞ্চে আছি। আমি বললাম, মানে কি? বললাম 2 বছর আগে আপনাদের ওখানে ফাইল গেছে, আমরা টাকা পাচ্ছি না। আমি ফোনটা রেখে বার কাউন্সিলের সচিবকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে এই ফাইলটার কি অবস্থা। ও খোঁজ নিয়ে সাথে সাথে আমাকে জানলো 2 বছর মতো পেন্ডিং আছে। আচ্ছা, কেন? বলল সাব কমিটিগুলো কোনো সিদ্ধান্ত দেয়নি বলে এই টাকাটা ফেরত দেওয়া যাচ্ছে না। আমি বলছি, একজন আইনজীবী তার বেনিভোলেন্ট ফান্ডের টাকা পাবেন যদি সংশ্লিষ্ট মাদারবাদ তার কাগজপত্র চেক করে ফরওয়ার্ড করেন, এটা তার স্ট্যাটিউটরি রাইট। এখানে ওনার সাব কমিটির বা আমার আটকানোর ক্ষমতা কোথায়? উনি বললেন, স্যার ক্ষমতা নাই। আচ্ছা, এটা তার স্ট্যাটিউটরি পেমেন্ট। এরপরে আমি মৌখিক নির্দেশে বললাম, প্রায় 2000 বেনিভোলেন্ট ফান্ডের ফাইল আটকে ছিল প্রায় 2-3 বছর ধরে। আমি বললাম যে 1 সপ্তাহের মধ্যে আমি 2000 চেক সই করব, এবং এরপরের থেকে কোনো বারের থেকে কোনো আইনজীবীর বেনিভোলেন্ট ফান্ডের টাকার জন্য যদি সুপারিশ আসে, কাগজপত্র যাচাই করে 1 সপ্তাহের মধ্যে যদি তার চেক সই না হয়, তাহলে এর জন্য দায়ী ব্যক্তিকে আমি সাথে সাথে সাসপেন্ড করব। আলহামদুলিল্লাহ।